আপনি বলে দিবেন যে ভাই ঠিক আছে আমি দিতে পারতেছি না, ঠিক আছে, বা টাকাও ব্যাক না দিতে পারেন যে ভাই আমাদের নিয়ম আছে টাকা জমা দিলে টাকা ব্যাক করা যাবে না, বাট আপনি তো আমাকে ইনফর্ম করবেন, এতটুকু তো আমি অধিকার রাখি, ওটাও কিন্তু করে। এই একটা কারণেই কিন্তু আমি সব সময় আমার প্রত্যেকটা আমি একটা জিনিস সব সময় বলি, যেটা আমার বলা, আমাকে এই জন্য অনেক কথা শুনতে হয় বিয়াদবি, আমি এবারও এফডিসিতে এক মিটিং হয়েছে সেখানেও আমাকে বিয়াদব বলা হয়েছে। আমার কথা যত সংগঠন হবে তত বেশি কাজের চেয়ে এইরকম প্রবলেম ক্রিয়েট। আমার ছবি কিন্তু কমপ্লিট, ডিজিএম কমপ্লিট, ডাবিং কমপ্লিট, ইচ এন্ড এভরিথিং কমপ্লিট। আমরা এখন শুধু এই যে আপনাদেরকে দর্শকদেরকে একটা হোপ দিয়েছি যে 30টা কান্ট্রিতে দরদ রিলিজ হবে, ওই রিলিজের জন্য কি করতে হবে? মালদ্বীপসে রিলিজ হয়নি কোনোদিন বাংলা সিনেমা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম হচ্ছে। আমাদের দেশের দুটো সুপারহিট ছবি কিন্তু বাংলাদেশ থেকে এখানে রিলিজ হয়েছিল, একটা প্রিয়তমা আর একটা সুড়ঙ্গ। ব্যবসায়িকভাবে দুটোর একটাও কিন্তু সাকসেস থেকে বলতে চাই যে আমাদের ছবিটা দুইটা ল্যাঙ্গুয়েজে কিন্তু শুট হয়েছে, একটা হিন্দি একটা বাংলা, বাকি ল্যাঙ্গুয়েজগুলো আমরা ডাব করছি। এবং শুধু বাংলা ল্যাঙ্গুয়েজে যে ডাবিংটা হবে এটা সাকিব ভাই করছেন, আদার্স ল্যাঙ্গুয়েজের ডাবিংটা সাকিব ভাই করছেন না, এটা আলাদা। এটা হচ্ছে এই ফিল্মে আমার এবং সাকিব ভাইয়ের সবচাইতে প্রিয় গান, এবং আমরা দেখি যে এই গানটা দিয়ে বাংলাদেশ না শুধু বলিউড ইন্ডাস্ট্রিতে একটা জায়গা হবে, মানে আর গানটার অ্যারেঞ্জমেন্ট, মিউজিক ডিরেক্টর যারাই করছেন হয়তো বলিউডের, তো আশা রাখি একটা ভালো কোয়ালিটি, এবং এই গানটা না অনেকদিন মানুষের মনে লেগে থাকবে। ভয়েসটা সারপ্রাইজিং, পরে বলি। আর মিউজিক ডিরেক্টর হচ্ছে আমাদের আরাফাত রহমান, ওনার নাম, উনি অরিজিৎ সিং এর সাথে অনেকগুলো কাজ করছে, গুগলে দেখতে পাবেন উনি। আর সিঙ্গার তো এখন বলছি না, বাকি অ্যারেঞ্জমেন্ট সব, লিরিক্স মিউজিক সব। আচ্ছা, আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে আমরা হিন্দি ভার্সনের গানগুলো বম্বের সিঙ্গার দিয়ে গাওয়াচ্ছি এবং বাংলা ভার্সনের গানগুলো বাংলাদেশি সিঙ্গার দিয়ে গাওয়াচ্ছি, যাতে সবার প্রেজেন্ট থাকে ছবিটাতে। মানে আসলে আমি আমার কলিগরা কি বলছে আমি জানি না, আই ডোন্ট নো, তাদের কথা নিয়ে কোনো কথা বলতে চাই না, শুধু একটা কথা বলি, তারা যে সিনেমাটা বানাচ্ছে সেটা একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা থেকে বানাচ্ছে, আমি যে ছবিটা বানাচ্ছি এটা একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা থেকে বানাচ্ছি। আর আমি আগেই বলছি আমরা কেউ কারো কম্পিটিটর না, আমরা সবার সহযোগী, সবারই একটা আলাদা চিন্তা ভাবনা আছে। আমি বলবো না কার ছবি খারাপ কার ছবি ভালো, কিচ্ছু বলবো না, আমি খালি একটা কথাই বলবো, আমাদের যে প্ল্যানিং, আমাদের যে চিন্তা ভাবনা এটা একটু ডিফারেন্ট আছে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে আমাদের ছবিটা দুইটা ল্যাঙ্গুয়েজে কিন্তু শুট হয়েছে, একটা হিন্দি একটা বাংলা, বাকি ল্যাঙ্গুয়েজগুলো আমরা ডাব করছি। এবং শুধু বাংলা ল্যাঙ্গুয়েজে যে ডাবিংটা হবে এটা সাকিব ভাই করছেন, আদার্স ল্যাঙ্গুয়েজের ডাবিংটা সাকিব ভাই করছেন না, এটা আলাদা। এটা কোনো কনফিউশন না, এটা হচ্ছে রিয়েল তথ্য আর কি, এটা হচ্ছে সাকিব ভাই করছেন, আদার্স ভার্সনের ডাবিংটা আমরা খুব প্রফেশনাল, যেমন পুষ্পাটিতেও তো আর আল্লু অর্জুনের ডাবিং ছিল না, ভয় ছিল, সবাই জানে। তো ওটা প্রফেশনালি, যেহেতু আমরা একটা ইন্ডাস্ট্রিতে যেতে চাচ্ছি, চেষ্টা করছি, সেটার জন্য ওটা প্রফেশনালি করবো। সত্যি কথা বলতে একটা জিনিসই বলতে চাই, আমি গত পরশুদিন রাতে মির্জার সেটে গিয়েছিলাম, অঙ্কুশের ওখানে অন্য একটা ব্যাপারে আলোচনা করে, ওখানেও গিয়ে দেখলাম দরদ শাকিব খান, মানে এটার আলোচনা আছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি গুড সাইন। আমি বলবো যে আমাদের দেশের দুটো সুপারহিট ছবি কিন্তু বাংলাদেশ থেকে এখানে রিলিজ হয়েছিল, একটা প্রিয়তমা আর একটা সুড়ঙ্গ। ব্যবসায়িকভাবে দুটোর একটাও কিন্তু সাকসেসফুল না, ইন্ডিয়ার কথা বলছি, নট বাংলাদেশ। মানে এখানে যে সুড়ঙ্গও সেম, প্রিয়তমাও সেম, তার আমরা বলবো যে ছবিগুলো খারাপ ছিল, ছবি কিন্তু খারাপ ছিল, ছবি খারাপ ছিল না। যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে যে প্রমোশনটা ওইভাবে হয়নি যেটা ইন্ডিয়ান অডিয়েন্সকে হলে নিয়ে যেতে বাধ্য করবে। তো আমার ভালো লাগছে ওই ব্যাপারটা, যে এখানে আসলাম, এখানে দরদ নিয়ে একটা আলোচনা আছে যে হ্যাঁ আসতেছে, তো এইটা আমাদের জন্য একটা পজিটিভ পয়েন্ট। এবং আমি যখন দুবাই গেলাম, দুবাইয়ে অলমোস্ট আমি যেখানে গেছি বাংলা কমিউনিটি সেখানেই কিন্তু মানে আমি এই ভাইসটা পাইছি, দরদ আসতেছে, দরদ কবে আসবে। এবং দরদের প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, যেমন আমরা দুবাইয়ে কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ রিলিজ, তিনটা ল্যাঙ্গুয়েজ রিলিজ করতেছি, বাংলাও রিলিজ করতেছি, হিন্দিও রিলিজ করতেছি,
তেলেগু তামিলও রিলিজ করতেছি। হ্যাঁ, দুবাই মানে পুরো মিডল ইস্টটাই তাই করছি। আমাদের টার্গেটটা হচ্ছে যে যেখানে বাংলার লোকজন বেশি সেখানে ওই হলটায় বাংলা ভার্সন চলবে, যেখানে হিন্দি অডিয়েন্স বেশি ওখানে হিন্দি। আমি আগেই বলছিলাম যে আমরা ঢালাও করে জাওয়ানের মতো অনেক হল পাবো, নো, যে কয়টা হল পাবো, যে কয়টা শো পাবো সেই কটাকে আমরা গুছায় রিলিজ করব। একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে বাংলাদেশের একটা সিনেমা দুবাইয়ের ব্রুস খলিফায় দেখা যাবে, আমি মনে করি বাঙালি এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। অবশ্যই। তো বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি দরদ, আমি আগেই বলছি কিন্তু যে দরদ কিন্তু এমন একটা ব্যাপার, প্ল্যানিং নিয়ে আমরা আগাচ্ছি। এই প্ল্যানিং গুলো আপনি বলতেই পারেন যে তাহলে আপনারা বানানোর আগে প্ল্যানিং করতে পারেন নাই, তখন একটা প্ল্যানিং ছিল না। অ্যাকচুয়ালি বিষয়টা তো নতুন ভাই, এই প্রথম একটা কাজ করতে যাচ্ছি। তো প্রথম কাজ করতে গিয়ে ধরেন এই যে আরবে সেন্সর করার জন্য কি কি প্রবলেম, বাহরেনে সেন্সরের কি প্রবলেম, দুবাইয়ের কি, এগুলো তো আগে ফেস করি নাই কখনো। তো এখন কি উঠায় আমি কিন্তু আমার ছবি কিন্তু কমপ্লিট, ডিজিএম কমপ্লিট, ডাবিং কমপ্লিট, ইচ এন্ড এভরিথিং কমপ্লিট। আমরা এখন শুধু এই যে আপনাদেরকে দর্শকদেরকে একটা হোপ দিয়েছি যে 30টা কান্ট্রিতে দরদ রিলিজ হবে, ওই রিলিজের জন্য কি করতে হবে? মালদ্বীপসে রিলিজ হয়নি কোনোদিন বাংলা সিনেমা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম হচ্ছে। তো ওখানকার রুলস কি, এই জিনিসগুলো গুছায় আমরা একটা ডেট ফিক্স করে বলে দিই। আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সিম্পল, আমরা কিন্তু একটা কমিউনিটিতে আছি। আপনার সাথে আপনাকে আমার ভালো লাগে বা আপনার আমাকে ভালো লাগে না সেটা কিন্তু আলাদা বিষয়। তো ভাই আমি তো মানে অনেক বড় ডিরেক্টর না হই, অন্তত একটা জায়গা তো করতে পারছি। 23টা ছবি বানাইছি, 8টা ওয়েব সিরিজ বানাইছি, এবং আপনিও তো জানেন বাংলাদেশের প্রথম প্রফেশনাল ওয়েব সিরিজ আমি বানাইছি। এর আগে তখন ওয়েব সিরিজের এই ট্রেন্ডটাই আসে নাই আমি যখন বানাইছি। তো আমি কি হলো, আমাকে বিশ্বজিৎ এসে বললো, মামুন ভাই আপনি ওয়েব সিরিজ বানাচ্ছেন, তাহলে আমাদের অ্যাসোসিয়েশন আছে, ওখানে ডিরেক্টর গিলসের একটা সদস্য, তো আমি সব পাঠাই দিলাম। ভালো কথা, পাঠাই দেওয়ার পরে আর কোনো খবর নাই। তো আমি বিশ্বজিৎকে বললাম, বিশ্বজিৎ কি হলো ব্যাপারটা, আপনি তো কিছু বললো যে ভাই আপনি একটু সাগর ভাইয়ের একটু ফোন দেন। তা আমি সাগর ভাইয়ের ফোন দিলাম, ফার্স্ট ফোন, সুন্দর করে সালাম দিলাম, পরিচয় দিলাম। উনি কিন্তু সালামের অ্যান্সারটাও দেয়নি। আচ্ছা ঠিক আছে, উনি দিতে সব শোনার পরে উনি আমাকে বলতেছে, মানে একটা লোক যদি আপনি বাসে থাকেন, আপনি প্রথমেই বলবেন যে ভাই আমি বাসে আছি, একটু নেমে আপনাকে ফোন দিই। উনি সব শোনার পরে বলছে ভাই আমি তো একটু বাসে আছি, আপনাকে পরে ফোন দিই। ঠিক আছে, ইটস ওকে, আমি খুব ক্যাজুয়ালি নিছি, হয়তো বা ব্যস্ত থাকতেই পারে। উনি আমাকে ফোন দেয়নি। 3 দিন পরে আবার আমি ফোন দিলাম। তো ফোন দেওয়ার পরে আবার হ্যাঁ কে বলতেছেন, মানে উনি নাম্বারটা সেভও করেন। আচ্ছা ঠিক আছে, নাই করতে পারে, অনেক রকম প্রবলেম হবে। তা আমি বললাম যে ভাই এরকম আমি তো একটা অ্যাপ্লিকেশন করছিলাম, ভাই আমি ঘুমায় আছি, ঘুম থেকে উঠে আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঘুমায় থাকতেই পারেন। এইভাবে টোটাল তার সাথে আমার 8 বার কথা হয়েছে। 8 বার? প্রতিবারই উনি হয় ঘুমে আছেন, না হলে বাসে আছেন, নয় ব্যস্ত আছেন, বলছি। আচ্ছা আচ্ছা। এরপরে একদিন তথ্য মন্ত্রণালয়ে আমি একটা কাজে গেছিলাম, ওখানে সামনাসামনি ওনার সাথে আমার প্রথম দেখা, এর আগে আমার ওনার সাথে সামনাসামনি দেখা হয়নি। সেখানে আমি বললাম ভাই আমার তো এরকম একটা অ্যাপ্লিকেশন ছিল, তো ঠিক আছে ভাই আমি মেনে নিলাম যে হয়তো বা আপনাদের সংগঠনের কোনো রুলস এবং কোনো নিয়মের আওতায় আমাকে মেম্বারশিপ দিবেন না, ওকে, এটা আমি রেসপেক্ট করি, প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের একটা করে নিজস্ব চিন্তা ভাবনা আছে, থাকতেই পারে। কিন্তু ভাই এই 3 বছরে কি একটা চিঠি আমাকে দেওয়ার উচিত ছিল না যে আমরা এই কারণে আপনাকে দিতে পারতেছি না বা এই কারণে দিব না? আপনি বলতে পারেন যে মামুন ভাই এটা তো আমার সাংগঠনিক দায়িত্ব না, এটা দেখার জন্য দপ্তর সম্পাদক যে সে দিতে পারে। বাট আমি যেহেতু পার্সোনালি একজন ডিরেক্টর হয়ে, আমি নতুন ডিরেক্টরও না, আমি পার্সোনালি ডিরেক্টর হয়ে আপনার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করতেছি। আপনার কিন্তু একটা দায়িত্ব থাকে, আপনি কি আপনার দপ্তর সম্পাদককে বলতেই পারতেন যে ও ঠিক আছে ওনাকে দিব না, জানাই দাও। আপনি আমার ডকুমেন্টসও ব্যাক করবেন না, আপনার ডকুমেন্টস রাখার তো কোনো রাইটস নেই। আপনি আমার টাকাও ব্যাক করবেন না, টাকার অ্যামাউন্টটা যাই হোক 1 টাকা হতে পারে, আপনার রাইটস নেই, এবং আপনি আমাকে একটা চিঠি দিয়ে জানাই দিবেন, এটা উনি বলেনই নাই। তো আমার কথা হচ্ছে যে এটা তো টোটালি একটা ফ্রডগিরি, চিটারি বাটপারি। আপনি বলে দিবেন যে ভাই ঠিক আছে আমি দিতে পারতেছি না, ঠিক আছে, বা টাকাও ব্যাক না দিতে পারেন যে ভাই আমাদের নিয়ম আছে টাকা জমা দিলে টাকা ব্যাক করা যাবে না, বাট আপনি তো আমাকে ইনফর্ম করবেন, এতটুকু তো আমি অধিকার রাখি। ওটাও কিন্তু উনি করে। টিভির এক সাংবাদিক ফোন করছে, উনি বলছে না না আমার সাথে এরকম কোনো কথা হয় নাই, আমি উনি এগুলো মিথ্যাচার করতেছে। কিন্তু আমার কাছে যে স্ক্রিনশট আছে, ওনাকে কিন্তু আমি শুদ্ধ ভাষায় বলছি ভাই আপনি নাই দিতে পারেন, বাট আমাকে চিঠি দিয়ে তো জানাবেন। উনি কোনো রিপ্লাই করে নাই, কিছু করে না। দ্যাটস ইট। এই একটা কারণেই কিন্তু আমি সব সময় আমার প্রত্যেকটা, আমি একটা জিনিস সব সময় বলি, যেটা আমার বলা, আমাকে এই জন্য অনেক কথা শুনতে হয়, বিয়াদবি। আমি এবারও এফডিসিতে এক মিটিং হয়েছে, সেখানেও আমাকে বিয়াদব বলা হয়েছে। আমার কথা, যত সংগঠন হবে তত বেশি কাজের চেয়ে এইরকম প্রবলেম ক্রিয়েট হবে।
আমার দাবি একটাই, আমরা একটা পিকনিক করতে চাই, রাইট? যে পিকনিকে কি হবে, আমিও পক্ষে। এতগুলো ফিল্মের মানুষ আমাদের দেখা হয় না, সবাই একদিন দেখা হবে। সেটার জন্য একটা পিকনিকই তো এনাফ। সবাইকে সবাই আমরা মিলে। দাওয়াত, সবাই আসবো। এখন ধরেন 19টা সংগঠন যদি 19টা পিকনিক করে, এটা তো পিকনিক না, এটা ওয়ান কাইন্ড অফ চাঁদাবাজি। আপনারা গিয়ে বলবে ভাই দিবেন না, আপনি টাকাটা দিবেন না, তখন আপনার পিছনে গিয়ে 2টা কথা বলবে। রাইট। দরকার নাই। পিকনিকটা যদি সকল পরিবারের সমাবেশের জায়গা হয় তাহলে একটা পিকনিক থাকবে। সংগঠন যদি প্রবলেম সলভ করার জায়গা হয় তাহলে একটা সংগঠন থাকবে। একটা সংগঠন শ্রদ্ধেয় মানুষজন থাকবে, সিনিয়র মানুষরা থাকবে, তারাই সব প্রবলেম সলভ করবে। এখন আপনি দেখেন প্রত্যেকটা নির্বাচন আসে, আপনি গেলে অবাক হয়ে যাবেন, এখানে যাদের ফেস দেখি, একটা লোক ধরেন আজ থেকে 20 বছর আগে একটা ছবি বানাইছিল, সে গিয়ে দেখেন নির্বাচন করতেছে। তো উনি ভাই নির্বাচন কি অর্থে করতে পারে? ওনার কি কি এফোর্টটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, 10 to 8 বিফোর একটা ছবি করছে, তার মাঝখানে কোনো ছবি নাই, তাকে আমরা সংগঠনে বসাই দিয়ে রাখতেছি। তাহলে ওই লোকটা আমাদের কষ্টের কি বুঝবে?